স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা কথা বলবো একজন সফল কৃষকের সাথে। তিনি হচ্ছেন যশোরের ভবদহের কৃষক কৃষ্ণপদ বিশ্বাস। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। যশোর এবং খুলনার ৫টি উপজেলার মিলনস্থল ভবদহ। জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের প্রায় সারা বছরের সঙ্গী। যশোরের ৩ উপজেলা অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুরের মানুষকে অনেকটা বাধ্য হয়েই মূল পেশা হিসেবে বেছে নিতে হয়েছিল মাছ চাষকে। সম্প্রতি পুকুর পাড় বা মাছের ঘেরের আইলে অব্যবহৃত জমিতে শুরু হয়েছে সবজি চাষ। এখানকার মাটিতে সবজি চাষে সার ও কীটনাশক কম লাগে বলে উৎপাদন খরচও কম। অনেক ধরনের মাছ চাষ করা হয়, সাথে সাথে পাড়ে অনেক সবজি চাষ করা হয়। উচ্ছে, লাউ, পটল, ভেন্ডি, তারপরে আপনার মিষ্টি কুমড়া, শশা। এখানে প্রায় সব ধরনের সবজির চাষ হলেও বেশি হয় শশা। এলাকার চাহিদা মিটিয়ে বাড়তি সবজি যায় দেশের বড় শহরগুলোতে। স্থানীয়ভাবে সবজির পাইকারি বাজার গড়ে ওঠায় লাভের মুখ দেখছেন কৃষকরা। আগে আমরা এখানে মাছের চাষ করতাম, এখন মাছের চাষের পাশাপাশি শশা চাষ করে বেশ লাভজনক হচ্ছি। দেখা যাচ্ছে মাছ থাকতে দেখি শসা থাকছে, দুটোই সমান ফসল। এক শসার ফসল দিয়ে আমরা মাছের খাওয়াতেই দিতে পারতেছি, কিন্তু এক খরচে দুটো ফসল আসছে। অব্যবহৃত জমিতে নিজস্ব উদ্যোগে কৃষকরা এই বাড়তি আয়ের পথ খুঁজে নেয়, খুশি প্রশাসনও। মাছ চাষ করছে, সেই সাথে সাথে তারা ঘেরের আইলে তারা সবজি করছে। এতে করে ওই অঞ্চলে যথেষ্ট পরিমাণ সবজি তারা পাচ্ছে এবং সেই সাথে সাথে তারা বিক্রিও করছে। এতে করে ওই গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা অনেকাংশেই সেখানে তারা মেটাতে পারছে। সংশ্লিষ্টরা মনে করেন, যেসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকট, সেসব এলাকার জন্য মডেল হয়ে উঠতে পারে এই উদ্যোগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব কৃষ্ণপদ বিশ্বাস আপনাকে। ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির কর্মরত বা এখানে নিয়োজিত সমস্ত কর্মকর্তা বা কলাকৌশলীদের আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে জনাব কৃষ্ণপদ বিশ্বাস, যেটা হয় যে মানুষ পড়াশোনা শেষ করে, মাস্টার্স পাস করে, লেখাপড়া শেষ করে মানুষ চাকরির পেছনে ছোটে। আপনি সেরকম না হয়ে চাকরির পেছনে না করে আত্মকর্মসংস্থানে মনোনিবেশ করলেন, এবং সেটা হচ্ছে কৃষি ব্যবস্থা। কেন এটা আপনার মনে হলো কেন? আসলে চাকরি যে খুঁজি নাই একথা পুরা ঠিক না। চাকরি খুঁজেছি, ধরে নিতে হবে অযোগ্য, এই জন্য চাকরি পাইনি। তা সত্ত্বেও এটার পাশাপাশি আমার নিজের ভালো লাগতো কৃষিকাজ। আচ্ছা। কারণ বাবার কাছ থেকে শুনেছি যে চাকরি করে সেই যার আত্মসম্মান বোধ কম, যে কারণে মনের ভিতরে সবসময় একটা ইচ্ছা থাকতো যে আমি হয় ব্যবসা করব, না হলে নিজে এমন কিছু করব যাতে নিজে স্বাবলম্বী হতে পারি, আত্মনির্ভরশীল হতে পারি। সেই রকম মনো ইচ্ছা থেকেই আজ আমি এই পথটা বেছে নিয়েছি। এই যে আপনি একজন সফল কৃষক, আপনি এটার পেছনে, আপনার এই উঠে আসার পেছনে কার অবদান বেশি? কে আপনাকে উৎসাহিত করেছে? আমাকে আজ এই পর্যায়ে কৃষকের কাজে উদ্বুদ্ধ করার পিছনে আমার বাবার কিছু কথা, যদিও তিনি চান না তার ছেলে একজন কৃষক হিসেবে সমাজে বেড়ে উঠুক, কিন্তু তার মুখের ছোটকাল থেকে তার পাশে থেকে যে কথাগুলো শুনেছি, তার কথা শুনে বুঝেছি যে আসলে কৃষিকাজের ভিতরে একটা অনাবিল আনন্দ আছে, যেটা দিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা যায়। আচ্ছা। এই প্রয়াস থেকেই আস্তে 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 আমার এই পর্যায়ে আসা আর কি। কিভাবে আপনি শুরু করলেন? প্রথমে আমরা প্রতিবেদনে দেখলাম যে আপনাদের যে এলাকায় ভবদহ, সেখানে এটা একটা মূলত জলাবদ্ধ এলাকায়, বছরের 6 মাসই বোধহয় জলের নিচে থাকে এই জমিগুলো। তো মূলত সবাই কাজ করে মৎস্য চাষ, মাছ চাষ করে থাকে। তো আপনি কিভাবে শুরু করেন? আপনি কি প্রথমে মাছ চাষ দিয়ে শুরু করেন কাজ? আসলে আমার এলাকায় আমি ছোটকালে দেখেছি যে বছরের প্রায় 6 মাস না, 6 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা রয়েছে। সেখানে ভালো কোনো ফসল, কোনো ধরনেরই ফসল হতো না। মানুষ তার অর্থনৈতিক অবস্থাকে হারাতে লাগলো। আচ্ছা। এক সময় তারা জীবিকার প্রয়োজনে যে মধ্যস্থ গৃহস্থ লোক
সে না পারে মাছ শিকার করে বিক্রি করতে, না পারে অন্যের বাড়িতে শ্রমিক হিসেবে মজুরি নিয়ে কাজ করতে। তো এই ধরনের মানুষ আস্তে আস্তে তারা বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম পেশায় নিয়োজিত হতে থাকলো। নিয়োজিত হতে হতে আমাদের এলাকার প্রায় মানুষই, যেহেতু জলাবদ্ধতা থাকতো এবং অনেক ধরনের মাছ পাওয়া যেত, এই মাছের উপর নির্ভরশীল হয়ে উঠলো। তো আপনিও প্রথমে মাছ চাষ শুরু করেন, তো কি ধরনের মাছ দিয়ে শুরু করেন আপনি? এখানে পুকুরে সাধারণত সাদা মাছ বলতে আপনার কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, যে থাই পুঁটি, এই ধরনের মাছ যেগুলা। শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষ তারা যেখানে যে জায়গা পেয়েছে সেখানেই মাছ চাষ শুরু করে দিয়েছে এবং মাছ চাষ করে তারা নিজের আর্থিক। তো এই মাছ চাষে আপনি সফলতা পেলেন, এরপরে আপনি চিন্তা করলেন বাড়তি কি করা যায়। যে আপনি সবজি চাষের কথা আমরা দেখলাম প্রতিবেদনে, সবজি চাষ করছেন। তো সবজি চাষ তো আগেও ছিল আপনার গ্রামে, আপনি এমন তো না যে আপনি প্রথম চাষ করছেন। তাহলে অন্যদের চেয়ে আপনি কি পরিবর্তনটা আনলেন? কেন আপনার দেখা থেকে অন্যরা চাষ শুরু করলো? আসলে সবজি চাষ যে আমি প্রথম করি এটা সম্পূর্ণ মিথ্যে কথা না, আপনার বলছি না, মানে না, যেটা বলছি সবজি চাষ গ্রামের সবাই করত। সেটা কেমন করত, যে একটা আমার কিছুটা জমি আছে, আমি ওইখানে কিছু সবজি লাগালাম, যেটা আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য হলো, কিন্তু এটা থেকে যে আমরা উদ্বৃত্ত কিছু আয় করতে পারি, এই ধারণাটা একসময় মানুষের ছিল না। এটা পরে এসে মানুষ দেখলো যে দৈনতা যখন অক্টোপাসের মতো চারিপাশে ধরে ফেলছে, তখন যে জায়গাটা সঠিকভাবে কাজে লাগানো যায়, মানুষ এই অকেজো জায়গাটাকে কাজে লাগিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা শুরু করলো। আমিও তাদের মতোই চাষ করলাম এবং এটাকে বাজারজাত করা শুরু করলাম। তাহলে কি পার্থক্যটা এখানেই যে মানুষজন আগে যেটা করতো আপনার গ্রামের লোক, তারা নিজের বাড়িতে খাবার জন্য যতটুকু পড়ছে ততটুকুই করতেন, কিন্তু আপনি যেটা বাণিজ্যিকভাবে উৎপাদন করলেন, যেটা বাজার বিক্রি করা যায়, সেটা কি পার্থক্য? এখানে পার্থক্য হচ্ছে, আগে সাধারণত মানুষ এগুলাকে নিজে খাওয়ার মিটিয়ে পারলে পাশের বাড়ি অথবা আত্মীয় স্বজনকে কিছু পাঠালো, কিন্তু এটাকে আমি ভেবে দেখলাম যে যদি এটাকে ব্যাপক পরিসরে বা একটু বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা যায়, তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হবো, এই জন্য এটা শুরু করা আর কি। আপনি যখন প্রথম কৃষিকাজ শুরু করেন বা বাণিজ্যিক ভিত্তিতে, তখন কি স্থানীয় কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পেয়েছেন বা প্রশিক্ষণ পেয়েছেন? আমি ইন্টারমিডিয়েট শেষ করার পর প্রথম আইপিএম এর একটা ট্রেনিং পাই। আইপিএম হচ্ছে সমন্বিত বালাই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। এইটা দ্বারা কৃষি ডিপার্টমেন্ট আমাদের যে শিক্ষা দিয়েছিলেন, সেটা দ্বারা বোঝাতে চাইছিলেন যে কোনো জমিতে বিষ না দিয়ে বিভিন্ন পদ্ধতিতে ফসল ফলানোর বিভিন্ন কৌশল, যেমন আলোক ফাঁদ, হাত জাল, এগুলো দিয়ে যেসব মানে ফসলগুলা যেসব পেস্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এগুলো নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল আমাদের শেখালেন এবং সেটা খুব ইফেক্টিভ ছিল, খুবই ফলপ্রসূ ছিল। কিন্তু পরে এসে কৃষি ডিপার্টমেন্টের আলকমিতে হোক বা আমাদের সচেতনতার অভাবে হোক, এটা কন্টিনিউ করি নাই। না, কিন্তু প্রশিক্ষণ হয়তো করেনি, কিন্তু ওখান থেকে আপনি যে শিক্ষাটা নিয়েছিলেন, সেটা কি আপনারা এখন যে কৃষি জমিতে কাজ করছেন সেটা কি কাজে লাগাচ্ছেন? এটা কাজে লাগাতে যে বিভিন্ন সমস্যায় পড়ছি, কারণ আমরা এই আইপিএম দ্বারা যে শিক্ষা গ্রহণ করছিলাম, এটা দিয়ে আমরা প্রথম দিকে যথেষ্ট ভালো পেয়েছি, কারণ তখন আমরা প্রত্যেকেই এই বিষ না দিয়ে ফসল ফলানোর চেষ্টা করতাম। কিন্তু এটা আস্তে আস্তে এটা কৃষি বিভাগের তৎপরতার অভাবে মানুষ আবার আস্তে আস্তে বিষের দিকে ঝুঁকে যেতে লাগে, যে কারণে বিষের প্রবণতা বা ক্ষতিকর দিক সবাই না জানলেও যারা জানে তারা এটা নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে খুবই ভীত যে পরিণতিটা কি। কৃষ্ণমিতা বিশ্বাস, আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা ফিরে আসবো। আচ্ছা, ধন্যবাদ। সময় হলো একটু বিরতিতে যাবার, আমাদের সাথে থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ মঞ্চে। আজ আমরা কথা বলছি একজন সফল কৃষকের সাথে। সফল কৃষক হচ্ছেন যশোরের ভবদহের কৃষ্ণপদ বিশ্বাস। বিশ্বাস, আপনাকে আরেকবার স্বাগতম। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে আপনি কীটনাশকের কথা বলছিলাম। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন সাফল্য পেলেন আপনার এলাকায় চাষ করে, আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে আপনার দেখা দেখি উৎসাহিত হয়ে অন্য কৃষকরাও সবজি চাষে আগ্রহী হলেন ওই এলাকায়। তো তখন আপনি তাদের সাথে কীভাবে সাহায্য করলেন বা সহায়তা করলেন তাদের? আমার গ্রামে যারা চাষাবাদ করে তারা প্রত্যেকেই আমরা একে অন্যকে একেবারে খুব সহযোগিতাপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি এবং প্রত্যেকের সমস্যায় যে ওই বিষয়টা ওই সমস্যার সমাধান দিতে পারবে সে এগিয়ে আসে। আমরা একটা মানে কি বলি, সমন্বিতভাবে নিজেদের এককভাবে এরকম কারো প্রচেষ্টায় আমরা যেটা সমাধান করতে পারছি এগিয়ে আসছি, না পারলে আমরা তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। সেই দৃষ্টিপক্ষ কি কৃষি বিভাগ মানে সাধারণত যেটা হয় কৃষকদের মধ্যে যে হঠাৎ একটা ফসলে পোকার আক্রমণ দেখা দিল বা মোরগ দেখা দিল, তখন তো এই যে জ্ঞান আপনারা তখন শেয়ার করেন কিভাবে? সবার সাথে কথা বলেন? বা হ্যাঁ, আমরা যে এইটা প্র্যাকটিক্যালি দেখি যে সমস্যাটা হয়েছে এটা আমরা নিজেরা নিরূপণ করে তার সমাধান করতে পারবো কিনা। বা এখন কৃষকরা যারা চাষাবাদ করে অনেকেই অনেক ধরনের পেস্ট নিধন বা নাশকের নাম জানেন। এগুলো শুনি, তা না হলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে ইনফর্ম করি। উনি যদি কোনো মেসেজ আমাদের না দিতে পারেন তাহলে তখন আমরা সরাসরি সেই কীটনাশক বিক্রেতার সাজেশন অনুযায়ী চলি। সেই সাজেশন যে বিক্রেতা কি সেই পরামর্শ দিতে পারার কথা? এই সাজেশনটা আসলে জানি অনেকটা ভুল, কিন্তু আমার ফসল নষ্ট হচ্ছে জেনে আমাদের তো বসে থাকলে চলবে না, তাতে অনেক অনর্থই ব্যয় হয়। দেখা যাচ্ছে আমার এখানে একটা পেস্ট দমন করলেই জানা সে 3টা বিক্রি করে নিল আমার কাছে কোম্পানির সেলস সুবিধা। আমরা যেটা আরেকটা জিনিস প্রায় দেখে থাকি যে কৃষক তার ন্যায্য দাম, ফসলের ন্যায্য দাম পায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যারা, আপনি যে মাছ চাষও করছেন পাশাপাশি সবজি চাষও করছেন, তো আপনি আপনার পণ্যগুলোকে কিভাবে বাজারজাত করেন? আমাদের যে পণ্য আমরা ক্ষেত থেকে বা পুকুর থেকে পানি থেকে উঠাই, এটা উঠানোর পর আমরা বাজারে নিয়ে যাই, লোকাল বাজারগুলো। এখানে এক ধরনের ব্যবসায়ী আছে, ওনারা যে দাম বলেন আমাদের বিশ্বাস করে সেটা দিতে হয়। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের রাজধানী ঢাকাতে এই ধরনের মাল আমাদের ওখান থেকে ট্রাক এখন লাউ আসতেছে, তারপর উচ্ছে আসতেছে আমাদের ওইখান থেকে ঢাকামুখী। কিন্তু ঢাকায় যে দাম তার অনেক 10-12 ভাগের 1 ভাগ দামও আমাদের কৃষক আমরা পাই না। দামের পার্থক্য থাকবেই, ঢাকায় যে দাম তার পরিবহন খরচ আছে। কিন্তু আপনি বলছিলেন লাউয়ের কথা, একটা লাউ আপনি মাঠ থেকে কত করে দামে বিক্রি করছেন? একটা লাউ এখন 6 থেকে 8 টাকা, আপনি বড় জোর 10 টাকা বিক্রি হচ্ছে। জমি থেকে বিক্রি হচ্ছে? জমি থেকে কেটে নিয়ে বাজারে গেলে বিক্রি হচ্ছে, তা থেকে আবার খাজনা ইজারাদারকে খাজনা দিতে হচ্ছে। আর বিনিময়ে ওই ব্যবসায়ীরা লাউটা নিয়ে আসছে ঢাকায়। একটা ব্যবসায়ী হচ্ছে কারা? মধ্যস্বত্বভোগী। এই লাউটা ঢাকা পর্যন্ত আনতে একটা লাউয়ের পেছনে কত টাকাই বা যাতায়াত খরচ হতে পারে, কিন্তু ঢাকাতে এসে শুনছি যে একটা লাউ 50 টাকা 40 টাকা, এর কম নাই। তাহলে এই যে এত টাকার পার্থক্য, সেক্ষেত্রে কৃষক যদি কিছু টাকা পেতেন তাহলে কৃষক আরো বেশি সংশ্লিষ্ট কাজে উদ্বুদ্ধ হতে পারতেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারতেন। এবার একটু ভিন্ন দিকে যাই। আপনি সম্প্রতি কৃষি কাজের পাশাপাশি স্কুলে শিক্ষকতা করছেন। কেন এই শিক্ষকতা করছেন? আপনি তো আসলে চাকরি করতে চান না, আপনি সেইভাবেই প্রতিজ্ঞা করেছেন। এটা কি? যেহেতু প্রাণীবিজ্ঞানে অনার্স মাস্টার্স করছি, একেবারে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলে সামাজিকভাবে নিজের পরিচয়টা দেওয়াও কঠিন হয়। আর শিক্ষকতা পেশাটা আমার একটু ভালো লাগে, কারণ এটা অনারি, যথেষ্ট সম্মানজনক। হয়তো টাকা পয়সা নাই, এটাই যথেষ্ট উচ্চ বিলাসের সহিত জীবনযাপন করা যাবে না, কিন্তু আমি যে সম্মানটা পাবো আমার কাছে মনে হয়েছে যে সম্মানটা টাকা থেকে। আপনি মূলত একজন নিজেকে কৃষকই বলছেন, কারণ যেটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনি অন্য কৃষকদের জন্য যে আপনি সাধারণত পরামর্শ কি হতে পারে, যে তারা আসলে কি করলে ভালো করতে পারে, আপনার কোনো পরামর্শ আছে? যে পরামর্শ, তারা যথেষ্ট প্রশিক্ষণ নিবে কৃষি অধিদপ্তর থেকে, প্রশিক্ষণ নিয়ে
যে কীটনাশক এখন বাধ্য হয়ে তারা প্রয়োগ করছে, এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করবে, করে তারা সুন্দর ফসল ফলাবে এবং একই জমিতে একটা ফসল দিয়েই আমরা বসে আছি ওইটা শেষ হলে আরেকটা দিব, এরকম না করে, যেহেতু প্রত্যেকদিন আমাদের চাষ করতে হচ্ছে, সে এখন উচ্ছে যার মাচায় আছে সে মাচাটাই উচ্ছে উঠে ফল শুরু হয়েছে, এখনই ওইখানে অন্য আরেকটা ফসলের মধ্যে দিয়ে দিতে হবে, মাল্টি সিস্টেমে চাষ করতে হবে, সাথী ফসল, সাথী ফসল, সমন্বিত চাষ। এতে একজন কৃষক বহুভাবে আর্থিকভাবে উপকৃত হবে এবং তার কাজের সংস্থান সারাক্ষণই থাকবে। আপনি একজন শিক্ষিত কৃষক, বা শিক্ষিত অর্থে আমি যে অর্থে বলছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, মানে আমাদের যে অন্য কৃষক তারাও অনেক অবশ্যই জ্ঞান রাখেন যে তারা কি কখন ফসল করতে হবে না করতে হবে, কিন্তু আপনি যে যেহেতু আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, এটা কি আপনার যারা সহকর্মী আপনার গ্রামের যারা আছেন তাদের জন্য একটা সুবিধা হয় না? আপনি বাড়তি কিছু সুবিধা পান, কিভাবে আপনি সেই সুবিধাটা তাদের সাথে শেয়ার করেন? সুবিধা যেমন আমার পাশের এক কৃষক বলছে যে আমি এখন এটা কি লাগালে আমি লাভবান হতে পারি, আচ্ছা, তখন তাকে সাজেশন, যেমন দীপক নামে, আমি নাম মেনশন করে বলছি, ও বলছে যে আমি শশা লাগাইছিলাম, এখন কি দেবো, শশা থাকতেই আমি তাকে উচ্ছে দিতে বলছিলাম, সে উচ্ছে লাগায় এখন উচ্ছে বিক্রি করছে, উচ্ছের ভিতর আবার মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে, আচ্ছা, উচ্ছে কেটে সে বিক্রি করছে অলরেডি, সাথে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে একই খেতে। এরকম ভাবে দীপক হয়তো আরেকজনকে, আমরা বলেছি সমন্বিত ভাবে আমরা এগুলো। এই যে আপনার এটা কি করা উচিত, আপনার কি মনে হয় না আপনি ওই যে অন্য কৃষকদের চেয়ে একটু এগিয়ে থাকেন, যেহেতু আপনি পড়াশোনা করেছেন প্রাণীবিদ্যায়, উদ্ভিদবিদ্যায়, প্রাণীবিদ্যায় আপনি পড়াশোনা করেছেন, তো তখন কি আপনার এই যে বাড়তি সুবিধাটা হয়, এবং যখন আপনি আপনার অন্য কৃষকদের গ্রামে বলেন, তারাও বোধহয় একটা ভরসা পায় আপনার কাছ থেকে যে হ্যাঁ, যে কৃষ্ণপদ বিশ্বাস তো এই বিষয়ে পড়াশোনা করে আসছে, তার কাছে ভালো জ্ঞান পাওয়া যায়, তারা কিছুটা আশ্বস্ত হয়, পুরোপুরি হয় কিনা সেটা তো তিনিই বলতে পারবেন। আমরা প্রথমে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম কীটনাশক নিয়ে। তো কীটনাশক আপনি আইপিএম এ প্রশিক্ষণ নিয়েছেন, আপনি জানেন যে এটা যত সম্ভব এটাকে এড়িয়ে যাওয়া ভালো, তো আসলে কতখানি সম্ভব হচ্ছে, কি সম্ভব আদৌ হচ্ছে, বা আপনারা এই পুরোপুরি কীটনাশক ব্যবহার না করার ক্ষেত্রে সহায়তা কি পাচ্ছেন আপনাদের স্থানীয় কৃষি বিভাগ থেকে? আসলে প্রশিক্ষণ নেওয়ার পরে, আইপিএম এ প্রশিক্ষণ নেওয়ার পরে এই বিষয়ে আমার জানা নাই যে ওনারা সক্রিয়ভাবে কোনো ভূমিকা আমাদের পাশে এসে রাখিছেন কিনা, তবে আমরা যেভাবে চাষ করছি এতে আমরা ফসল বাজারজাত করতে বাধ্য হয়ে কীটনাশক প্রয়োগ করছি, আমরা জানি যেটা আদৌ উচিত না, এবং এটা আমরা যারা খাচ্ছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকভাবে। যে সমস্ত বিষয়ে লেখা থাকে ব্যবহারের 7 দিনের আগে এটা কোন রকম স্পর্শ করা যাবে না বা বাজারজাত করা যাবে না, তা সত্ত্বেও এই সমস্ত কীটনাশকগুলো আমাদের দিতে হয়, তা নাহলে আমরা অলরেডি এই ফসলটা বাজারজাত করতে পারছি না। তো এখানে আমরা আমাদের অনজ্ঞতা স্বীকার করব, আমাদের সঠিক পদ্ধতি এখনো আমাদের কাছে কৃষি ডিপার্টমেন্ট পৌঁছে দেয়নি, যে কারণে আমরা এটা করতে বাধ্য হচ্ছি। তো আমি সেদিক দিয়ে কৃষি বিভাগের কাছে আবেদন রাখবো, ওনারা যেন এই কীটনাশক না দিয়ে ফসল চাষের পদ্ধতিটা আরো ভালোভাবে সুন্দর করে আমাদের শিখিয়ে দেন, যাতে আমাদের ফসল খেয়ে আমাদের দেশবাসী একটু ক্ষতিগ্রস্ত না হয়। আপনার পরিবারের সদস্য সংখ্যা কজন? অবসরে আপনি কি করেন? আমার পরিবারে 4 জন আছে। আমার মা মারা গেছেন, বাবা আছেন, বড় ভাইয়ের মানে স্ত্রী এবং বড় ভাইয়ের ছেলে, আর আমি 4 জন। বড় ভাই অবসরে কি করেন আপনি? অবসর সময় আমার পাশে, যেহেতু আমি হিন্দু লোক, আমার বাড়ির পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে আমার গ্রামের পাশের গ্রাম থেকেও আসে স্কুল পড়ুয়া, 1 to 10 পর্যন্ত স্কুল পড়ুয়া বাচ্চাদের ফ্রি পড়ানো হয়। আপনি সেটা করাচ্ছেন? সেটা আমি শুধু একা না, আমার উদ্যোগে ওখানে আমার গ্রামের সমস্ত মানুষ, বয়স্ক ছোট থেকে যারা অনার্স মাস্টার্স পড়ছে বাড়িতে থেকে পড়ে, তারা সবাই, আমার পাড়ার সমস্ত ইয়াং গ্রুপ এবং বয়স্ক গ্রুপ যারা, সবাই সন্ধ্যার সময় ওখানে এসে প্রত্যেক ক্লাসের অঙ্ক এবং ইংরেজি পড়া কমপ্লিট করিয়ে বাড়ি দেয়। এর একটাই উদ্দেশ্য যে তাদের লেখাপড়ার ভিতটা মজবুত হোক, আর লেখাপড়া ভালো হলে একটা জাতি সুন্দর কিছু উপহার। কৃষ্ণপদ বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য। আচ্ছা, ওয়েলকাম। শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আমরা আজকে কথা বললাম একজন সফল উদ্যোক্তার সাথে। দেখা হবে আবারও খাতুন কাছ থেকে পৌঁছে, আমাদের সাথেই থাকবেন।